এগিয়ে আসছেন কেন? নির্ময় শীতল দৃষ্টিতে তাকালো চৈত্রীর পানে, কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলল। তুমি পিছিয়ে যাচ্ছ কেন? পিছিয়ে যেতে যেতে চৈত্রীর পিঠ ঠেকে গেল দেয়ালে, সাথে সাথে তার কলিজাটা লাফিয়ে উঠল ভয়ঙ্কর ভাবে। আর যে পালানোর পথ নেই, এখন সে কোন দিক দিয়ে যাবে? ধীর পায়ে নির্ময় এগিয়ে গেল চৈত্রীর দিকে। চৈত্রী থমকালো কিছুটা, তুতলিয়ে বলল। আর এদিকে এগোবেন না, সাবধান। নির্ময় শুনল না চৈত্রীর কথায়। সে এগিয়ে গেল চৈত্রীর কাছে, খুব কাছে বাড়িয়ে আলতোভাবে স্পর্শ করলো চৈত্রীর নরম সুঠৌল কোমরে। কেঁপে উঠল চৈত্রী। নির্ময় তার স্পর্শটা আর একটু গাঢ় করলো, কোমরের ভাঁজে বল প্রয়োগ করে টেনে আনলো নিজের দিকে। চৈত্রী কেঁপে যাচ্ছে, কম্পিত হচ্ছে তার নরম চিকন গোলাপি ওষ্ঠজোড়া। নির্ময় কিঞ্চিত সময় নিয়ে দেখলো প্রেয়সীর তীর করে কম্পনরত ওষ্ঠদয়। কেমন ঘোর লেগে যাচ্ছে তার, নিজেকে সামলানো যেন দায় হয়ে পড়েছে আজ। মাথার মধ্যে নিষিদ্ধ জায়গাগুলো মাথাচাড়া দিয়ে উঠছে বারবার, অনুভূতি প্রখর হচ্ছে আরো। নির্ময় ফু দিল চৈত্রীর মুখের উপর। পরম আবেশে চোখ বন্ধ করে নিল চৈত্রী। নিঃশ্বাস ভারী হয়ে আসছে মেয়েটার। মৃদু হাসলো নির্ময়, একটু ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল। ভয় নেই, এই মুহূর্তে আমার বাচ্চা কাচ্চা নেওয়ার কোনো ইচ্ছে নেই। তাছাড়া আমাদের বিয়ে হয়নি এখনো। এর মধ্যে বাচ্চা কাচ্চা হলে চরিত্রে দাগ লেগে যাবে আমার। অবশ্য তুমি আমার চরিত্রে দাগ না লাগিয়ে ছাড়বে বলে মনে হচ্ছে না। তড়িৎ গতিতে চোখ খুলল চৈত্রী, বড় বড় চোখ করে তাকালো নির্ময়ের পানে। নির্ময় উপেক্ষা করলো সে দৃষ্টি, একটু ঝুঁকে নিজের শুষ্ক ওষ্ঠদয় ছুঁয়ে দিল চৈত্রীর কম্পনরত নরম কোমল ওষ্ঠজোড়ায়। থমকে গেল চৈত্রী, অনুভূতিরও যেন ঝংকার তুলল পুরো দেহ মন জুড়ে। শীত দ্বারা বেয়ে যেন নদীর স্রোতের মতো বয়ে যাচ্ছে শীতল রক্তস্রোত। চোখ দুটো বড় বড় হয়ে গেছে আগের থেকেও। নির্ময় তাকালো চৈত্রীর স্তব্ধ মুখ পানে, অতঃপর হুট করেই সে শক্ত করে জড়িয়ে ধরল চৈত্রীকে। অপরাধী সুরে বলল। সরি চৈত্র, আমার সেদিন তোমাকে ওভাবে বলাটা ঠিক হয়নি। রাগের বশে বলে ফেলেছি। এবারের মতো মাফ করে দাও পরাণ পাখি। অনুভূতির জোয়ারে এতক্ষণ তো চৈত্রী ভুলেই বসেছিল যে সে রেগে আছে নির্ময়ের উপরে। হঠাৎ নির্ময় সেদিনের কথা মনে করিয়ে দিতেই আবারও ফুঁসে উঠল চৈত্রী। দুই হাতে দূরে ঠেলে দিতে চাইল নির্ময়কে, ঝাঁঝালো কণ্ঠে বলল। ছাড়ুন, ছাড়ুন আমাকে, অসভ্য লোক। নির্ময় ছাড়ল না চৈত্রীকে, বরং আরো গাঢ়ভাবে নিজের সাথে জড়িয়ে নিল চৈত্রীকে। আদুরে কণ্ঠে বলল। না, ছাড়বো না। আজ এভাবেই জড়িয়ে ধরে রাখবো তোমাকে। চৈত্রী মোচড়ামুচড়ি শুরু করলো, বলল। আমি কিন্তু চেঁচাবো। নির্ময় তবুও ছাড়লো না চৈত্রীকে, ঠোঁট বাঁকিয়ে বলল। চেঁচাও। তোমার একা চেঁচাতে কষ্ট হলে আমাকেও বলো, আমিও একটু চেঁচিয়ে উপকার করে দেবো তোমার। ভড়কে গেল চৈত্রী। এই লোককে কিছু বলে লাভ আছে কি? না, নেই তো। অসভ্য পাজি লোক একটা। তপ্ত নিঃশ্বাস ফেলল সে, নরম কণ্ঠে বলল। দেখুন, কেউ দেখে ফেলে সমস্যা হয়ে যাবে। আপনি ভুলে যাচ্ছেন এটা শহর নয়, গ্রাম। ব্রু কুচকালো নির্ময়, ভাবলেশীন ভাবে জবাব দিল। তো কি হয়েছে? দাঁতের দাঁত চাপলো চৈত্রী, বলল। কি হয়েছে বুঝতে পারছেন না? না তো, কেউ দেখে ফেললে বড়জোর আমার আর তোমার বিয়ে দিয়ে দেবে। আমিও তো চাই এই বিয়েটা হোক আমাদের। পড়ালেখাটা এখনো শেষ করতে পারিনি, তাই বাড়িতেও বিয়ে করতে চাই, বলতে পারছি না। সেখানে কেউ যদি আমাদের এভাবে দেখে নিয়ে বিয়ে দিয়ে দেয়, আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। আর কিছু পাই বা না পাই, তোমাকে তো পাবো। চৈত্রী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নির্ময়ের পানে, চিবিয়ে বলল। আমি বিয়ে করব না আপনাকে। নির্ময় উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরলো, বলল। করো না, কিন্তু আমি শুধু তোমাকেই বিয়ে করব। চেঁচিয়ে উঠল চৈত্রী, মৃদু চিৎকার করে বলল। নির্মম ভাই, ছাড়বেন আমাকে নাকি? হাসলো নির্ময়, বলল। নির্ময় ভাই না, নির্ময় বর বলো। চৈত্রী ঠোঁট বাঁকালো, তার ছেলের কণ্ঠে বলল। সেদিন তো খুব বলেছিলেন রাজভাই আপনার থেকে বেটার হলে তার সাথে চলে যেতে, তাহলে আজ কেন আসছেন ঢং করতে? নির্ময় ছেড়ে দাঁড়ালো চৈত্রীকে, আলতোভাবে তার নাক টেনে বলল। আসলেই ঢং করতেই এসেছি আমি। আর একটু থামলো নির্ময়, চৈত্রীর হাত দুটো নিজের হাতের ভাঁজে নিয়ে কাতর কণ্ঠে বলল। সরি, আমার ভুল হয়ে গেছে। আমি নিজে ইচ্ছে করে ওভাবে তোমায় বলতে চাইনি। তোমাকে রাগের বশে বলে ফেলেছি। আচ্ছা তুমি বলো, তোমার ভালোবাসার মানুষটির দিকে যদি কেউ হাত বাড়ায় তখন তোমার কেমন লাগবে? তার উপর আবার ওই দিন তুমি প্রায় 1-1.5 ঘন্টা দেরি করে এসেছিলে। জানো ওই 1-1.5 ঘন্টায় আমার ভেতরে কতটা ঝড় চলছিল, আমি কতটা অস্থির হয়ে পড়েছিলাম। ফুপিয়ে উঠল চৈত্রী, নাক টেনে টেনে বলল। তাই বলে আপনি আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলবেন? আমাকে অন্য কারোর সাথে চলে যেতে বলবেন?
নির্ময় হাত বাড়িয়ে সযত্নে চৈত্রীকে আঁকড়ে নিল বাহু ধরে, আদুরে কণ্ঠে বলল, ভুল হয়ে গেছে আমার, এবারের মতো মাফ করে দিন। আমার প্রাণ প্রিয় গর্থব মহিলা, আর এমন হবে না। ভুল। এরপর চৈত্রীর থেকে একটু সরে দাঁড়ালো নির্ময়, নিজের দিকে ইশারা করে বলল, এই দেখুন, আপনার বিরহে আপনার প্রেমিক পুরুষদের দাস হয়ে গেছে। চেহারাটার দিকে একবার চেয়ে দেখুন। আপনার ভালোবাসা আর স্পর্শ বিনা চেহারাটা কেমন শুকিয়ে রুক্ষ হয়ে গেছে। এইবারের মতো আপনার এই প্রেমিক পুরুষের উপর একটু দয়া করুন, মাননীয় গর্ধব মহিলা। এই ধরনের ভুল জীবন থাকতে আপনার একান্ত ব্যক্তিগত প্রেমিক পুরুষ আর করবে না। চৈত্রী বোধহয় গলে গেল। অবশ্য নিজের প্রিয় মানুষটার উপরে আমরা যতটাই রেগে থাকি বা অভিমান করে থাকি, তার সান্নিধ্যে আসার পর আর সেই অভিমান ধরে রাখা সম্ভব হয় না। তার দুটো ভালো কথা শুনলেই যেন উধাও হয়ে যায় সকল রাগ অভিমান। চৈত্রী মাথা তুলল নির্ময়ের বুক থেকে, কপট রাগ দেখিয়ে বলল, কি বলেন আপনি? আমি গর্ধব মহিলা? আপনি তো নির্মম, নির্দয়, নির্ময়। হাসলো নির্ময়। চৈত্রীর চুলের ভাঁজে ঠোঁট শুইয়ে বলল, তুমি আমাকে যে নামে ডেকে শান্তি পাও, আমি সে নাম শুনতেই প্রশান্তি অনুভব করি চৈত্র। চৈত্রী এবার নিজ থেকেই মাথা রাখলো নির্ময়ের বুকে, ঠোঁট বাঁকিয়ে বলল, ঠং। নির্ময় বলল না কিছুই, শুধু হাসলো একটু। অতঃপর নিজের হাত দুটো বাড়িয়ে সযত্নে নিজের সাথে আগলে নিল চৈত্রীকে। এভাবে দুজন কতক্ষণ ছিল জানা নেই কারোরই। অনুভূতির প্রখরতায় যেন দুজন দুজনের সাথে মিশে গিয়েছিল একটু সময় নিয়ে। হয়তো বেশ খানিকটা সময় অতিবাহিত হয়েছে দুজনের আলিঙ্গনের। নড়েচড়ে দাঁড়ালো চৈত্রী, নির্ময়কে ছেড়ে দিয়ে বলল, মা বাবা যে কোনো সময় চলে আসতে পারে, আপনি এখন কেটে পড়ুন এখান থেকে। নির্ময় গেল না চৈত্রীদের ঘর থেকে, বরং চৈত্রীকে ছেড়ে দিয়ে অলস ভঙ্গিতে হাই তুলতে তুলতে বসে পড়লো ড্রয়িং রুমের সোফায়। বলল, আজ থেকে যাব ভাবছি, তোমাকে ছেড়ে ঘরে ফিরতে ইচ্ছে করছে না একদম। চৈত্রী চোখ ছোট ছোট করে তাকালো নির্ময়ের পানে, ঠোঁট বাঁকিয়ে বলল, আমার বাবার হাতে ধুলাই খাওয়ার শখ জেগেছে নাকি খুব? নির্ময় অবাক হওয়ার ভান ধরলো, অবাক কণ্ঠেই বলল। তা জাগবে কেন? একটু থামলো নির্ময়, কাতর দৃষ্টিতে তাকালো চৈত্রীর পানে, অতঃপর করুণ কণ্ঠে বলল, আমার পুরো রুমের বিছানাটা জানো অনেক বড়, পুরো 3-4 জন অনায়াসেই ঘুমাতে পারবে ওই বিছানায়। ব্রু কুচকালো চৈত্রী, নির্ময়ের দিকে এগিয়ে যেতে যেতে বলল। তো ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো নির্ময়, অসহায় দৃষ্টিতে চৈত্রীর পানে তাকিয়ে বলল। অত বড় বিছানায় একা ঘুমাতে কষ্ট হয় আমার। চৈত্রী দাঁড়ালো নির্ময়ের সামনে, দুই হাত বুকে গুজে বলল। তাহলে আপনার বাবাকে সাথে নিয়ে ঘুমান। নির্ময় হাত বাড়িয়ে চৈত্রীর হাত টেনে বসিয়ে দিল নিজের পাশে, অতঃপর বলল। বাবাকে দিয়ে হবে না, বউ লাগবে আমার। পরিষ্কার করে বললে তোমাকে লাগবে আমার, নিজের বিছানায় নিজের কাছে। একটু থামলো নির্ময়, মুখের ভাবে কিছুটা লাজুকতা এঁটে বলল। বুঝতেই পারছো ঠিক কি বোঝাতে চাইছি আমি তোমাকে? কান দুটো গরম হয়ে উঠল চৈত্রীর। কি ঠোঁট কাটা নির্লজ্জ লোক, নতবা এসব কেউ মুখে আনে নাকি? কপট রাগ দেখালো চৈত্রী, বলল। আজে বাজে কথা রেখে এখন আপনি নিজের ঘরে যান, বাবা মা এসে দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। নির্ময় উঠল না, নির্বিকার ভঙ্গিতে বসে রইল সোফায়, স্বাভাবিকভাবেই বলল। হোক কেলেঙ্কারি, মাঝে মাঝে একটু আধটু কেলেঙ্কারি না হলে জীবনটা ঠিক জমে না। চৈত্রী দাঁড়িয়ে গেল সোফা থেকে, হাত টেনে তুললো নির্ময়কে, কটমট করে বলল। তাড়াতাড়ি বের হন বাড়ি থেকে। নির্ময় অসহায় দৃষ্টিতে তাকালো চৈত্রীর পানে, বলল। তুমি আমাকে এভাবে বের করে দিচ্ছ চৈত্র? চৈত্রী কিছু বলার জন্য মুখ খুললো, কিন্তু কিছু বলার আগেই দরজা ধাক্কানোর শব্দ এলো। আঁতকে উঠল সে। তবে কি বাবা মা চলে এসেছে? ঢোকিল চৈত্রী, কাঁপা কাঁপা কণ্ঠে বলল। কে? ওপাশ থেকে চামেলি বেগমের কণ্ঠস্বর শোনা গেল, বলল। আমি এসেছি, দরজা খোল তাড়াতাড়ি। চৈত্রী যে ভয়টা পেয়েছিল তাই হলো, বাবা মা চলে এসেছে। এখন কি হবে? এই রাতে নির্ময়কেই বদ্ধ ঘরে তার সাথে দেখলে কুরুক্ষেত্র বেঁধে যাবে নির্ঘাত। মানিজ্যতের ছিটে ফোটাও আর বাকি থাকবে না। ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠল চৈত্রীর। সে দ্রুত তাড়া দিল নির্ময়কে, বলল। যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। দেখছেন বাবা মা চলে এসেছে, এখন কি করব আমি? নির্ময় এখনো ভাবলেশীন, হাই তুলতে তুলতে বলল। ভালোই হলো, আমার শ্বশুর শাশুড়ি চলে এসেছেন। আমি তো ভেবেছিলাম তাদের সাথে আজ দেখা না করেই চলে যেতে হবে আমাকে। চৈত্রী তাকালো নির্ময়ের পানে, মনে পড়ল ঘরের পিছনের দরজাটার দিকে। চৈত্রী হাত টেনে সোফা থেকে তুলল নির্ময়কে, অতঃপর নিয়ে গেল ঘরের পিছনের দিকে। দরজাটা খুলে বলল। আর পাগলামি না করে এখন আল্লাহ ওয়াস্তে বের হন, নয়তো বাবা মা আমাকে মেরে ফেলবে একদম। নির্ময় দাঁড়ালো, ভাবলো কিছু একটা, অতঃপর বলল।
আচ্ছা যেতে পারি, তবে শর্ত আছে একটা। কপালে ভাঁজ ফেলল চৈত্রী, বলল, কি শর্ত? আমি এখন চলে গেলে রাত 12টার দিকে তোমাদের ঘরের সামনে অপেক্ষা করব। তখন সেখানে আসতে হবে তোমাকে। কপট রাগ দেখালো চৈত্রী, বলল, পারবো না, এমনি 2 দিন ধরে ঘুমাই না ঠিকভাবে, আজ ঘুমাবো একটু। নির্ময় ঠায় দাঁড়িয়ে রইল, কণ্ঠে জেদ নিয়ে বলল, রাত 12টার দিকে আমার সাথে দেখা করতে না পারলে আমিও এখান থেকে যাব না, তাতে যা হবার হবে। ওদিকে দরজা ধাক্কানোর শব্দ বেড়ে যাচ্ছে। খালেদ সাহেব আর চামিলি বেগম দরজা খোলার জন্য তাড়া দিচ্ছেন চৈত্রীকে। মেয়েটা পড়েছে এখন মহাবিপাকে। শেষে আর উপায় না পেয়ে চৈত্রীকে মেনে নিতে হলো নির্ময়ের শর্ত। অস্থির কণ্ঠে সে বলল, ঠিক আছে, আমি আসবো রাত 12টার দিকে। ঠোঁট প্রশস্ত করে হাসল নির্ময়, নিশ্চিত হওয়ার জন্য আবার বলল, ঠিক আসবে তো? আরে বাবা, আসবো, এখন আপনি আসুন তো। কথাটা বলেই পিছনের দরজা দিয়ে ঠেলে ঠুলে নির্ময়কে বের করে দিল চৈত্রী। দরজাটা আটকে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল সে। ইতি উতি আর না ভেবে দৌড়ে গেল ঘরের সামনের দিকে। বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করলো কিছুটা। অতঃপর দরজাটা খুলল সে। চামেলি বেগম মেয়ের দিকে তাকিয়ে ভ্রু কুচকালেন। ঘরের ভিতরে ঢুকতে ঢুকতে বললেন, এত দেরি হলে কেন দরজা খুলতে? কোথায় ছিলে এতক্ষণ? অপ্রস্তুত হয়ে পড়ল চৈত্রী। আমতা আমতা করে বলল। ওয়াশরুমে ছিলাম। চামেলি বেগম সরু দৃষ্টিতে তাকালেন মেয়ের দিকে, বললেন, তাহলে প্রথম দরজা ধাক্কানোর সময় যে একবার সাড়া দিলি, বললি কে? চৈত্রী অপ্রস্তুত হয়ে পড়ল। আরও তোতলানো কণ্ঠে বলল, ও ওয়াশরুমে বসেই সাড়া দিয়েছিলাম তখন। খালেদ সাহেব একবার তাকালেন মা মেয়ের দিকে, অতঃপর হেঁটে গেলেন সোফার দিকে। হঠাৎ পায়ে কিছু একটা বাজতে থমকে দাঁড়ালেন তিনি। নিচের দিকে তাকিয়ে নজরে পড়ল একটা নোটবুক। খালেদ সাহেব ঝুঁকলেন নিচের দিকে, হাত বাড়িয়ে উঠিয়ে আনলেন নোটবুকটা। চৈত্রী তাকালো সেদিকে, সাথে সাথেই আঁতকে উঠল সে। এটা তো নির্ময়ের নোটবুক। নির্ময় যখন ঘরের ভিতরে ঢুকে আসছিল তখনই তার হাতে এই নোটবুকটা চোখে পড়েছিল চৈত্রীর। অসাবধানতাবশত এখানেই এটা ফেলে গিয়েছে নির্ময়। খালেদ সাহেব উল্টে পাল্টে দেখলো নোটবুকটা, অতঃপর তাকালেন চৈত্রীর পানে। থমথমে কণ্ঠে বললেন, এইটা তো নির্ময়ের নোটবুক। অন্তরাত্মা কেঁপে উঠল চৈত্রীর। তার বাবা কি ধরে ফেললো কিছু একটা? এখন কি হবে? কিভাবে বাঁচবে সে? আমতা আমতা শুরু করলো চৈত্রী। ভীত কণ্ঠে বলল, হ্যাঁ, নির্মম ভাইরই তো, ওনার কাছ থেকে এনেছিলাম পড়ার জন্য। খালেদ সাহেব ব্রু কুচকালেন, বললেন, ওর নোটবুক দিয়ে তুই কি করবি? তুই আর ও দুজন আলাদা ডিপার্টমেন্টের শিক্ষার্থী না? মেকি হাসলো চৈত্রী। বাবার হাত থেকে নোটবুকটা নিয়ে বলল, তুমিও না বাবা, বেশি প্রশ্ন করো একদম। আমাদের ডিপার্টমেন্ট আলাদা হলেও 2-1টা বই মিলে, সেই বইগুলোর নোট আছে এটাই। খালেদ সাহেব আর প্রশ্ন করলেন না মেয়েকে, নিঃশব্দে বসে পড়লেন সোফায়। বোধহয় সে বিশ্বাস করলো মেয়ের কথা। চৈত্রী যেন হাঁপ ছেড়ে বাঁচলো। নোটবুকটা নিয়ে আর বেশিক্ষণ দাঁড়ালো না বাবা মায়ের সামনে। দ্রুত নিজের রুমের দিকে প্রস্থান করলো সে। নিকষ কালো অন্ধকারে ছেয়ে গেছে চারদিক। ঘড়ির কাঁটা রাত 12টা পেরিয়েছে কিছুক্ষণ আগে। শহরের বুকে রাত 12টায় তেমন রাত ফুটে না উঠলেও গ্রামে এই সময় গভীর রাত। ঘুটঘুটে অন্ধকারের বিচরণ চারিদিকে। চৈত্রী পা টিপে টিপে রুমের বাইরে বেরিয়ে এলো। সারা শব্দ নেই কারোর, সুতরাং ঘুমিয়ে পড়েছে সবাই। নির্ময় ঘরের বাইরেই অপেক্ষা করছে তার জন্য। ইতোমধ্যে কলও করেছে কয়েকবার, হুমকি দিয়ে বলেছে, তুমি যদি বাইরে না আসো তবে আমি কিন্তু ভেতরে চলে আসব। শেষে আর উপায় না পেয়েই বাইরে বেরিয়ে এলো চৈত্রী। নির্ময় দাঁড়িয়ে আছে তাদের ঘর থেকে একটু দূরে। ঘরের সামনের বৈদ্যুতিক কৃত্রিম বাতির আলোয় নির্ময় নামক সুদর্শন পুরুষটা বেশ দৃশ্যমান। চৈত্রী আলতো হাতে দরজাটা চাপিয়ে এগিয়ে গেল তার দিকে। একটু কেশে গলা পরিষ্কার করে বলল, এত জরুরি তলব কিসের জন্য? নির্ময় ফিরে তাকালো চৈত্রীর পানে, বলল না কিছুই। হুট করে হাঁটু গেড়ে এসে বসে পড়লো চৈত্রীর সামনে। চৈত্রীর এক হাত টেনে নিল নিজের হাতের মাঝে, শীতল কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি চৈত্র, ভীষণ ভালোবাসি। একটু থামলো নির্ময়, অতঃপর বলল, আমি জানি এর আগে ভালোবাসলেও নিজের ভালোবাসা আমি কখনো প্রকাশ করিনি তোমার সামনে। তোমার অনুভবের উপরই আমি ন্যস্ত করে রেখেছিলাম আমার ভালোবাসা। তবে এই মুহূর্তটায় এসে আমার মনে হয়েছে আমার তোমার সামনে নিজের ভালোবাসাটা প্রকাশ করা দরকার। অন্তত আমাদের নামহীন সম্পর্কের নাম দেওয়ার জন্য হলেও আমার তোমার কাছে নিজের ভালোবাসাটা প্রকাশ করা ভীষণভাবে দরকার। আমি জানি আজকালকার যুগে এই প্রেমিক প্রেমিকা বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্কটা মোটেই সম্পর্ক নয়। আমি নিজেও এই নামগুলোর সম্পর্কে বিশ্বাসী নই। তবুও আজ আমি তোমার সামনে নিজের ভালোবাসা প্রকাশ করে
আমাদের সম্পর্কটা প্রেমিক প্রেমিকা বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্কে নিয়ে গেলাম। তুমি জানো এই মুহূর্তে তোমার আমার সম্পর্কের নাম এর বেশি কিছু দেওয়া সম্ভব নয়। সেই যোগ্যতা আমার তৈরি হয়নি এখনো। আমার পরিস্থিতি তুমি খুব ভালোভাবেই অবগত, কিন্তু সম্পর্কটা এভাবে নামহীন রাখাও সম্ভব হচ্ছিল না। যখন কেউ প্রশ্ন তুলতো তুমি আমার কে হও, উত্তর দেওয়ার মতো কোনো কথা আমার কাছে থাকতো না। আমি খুব তাড়াতাড়ি নিজেকে গুছিয়ে নিয়ে পরিবর্তন করার চেষ্টা করব আমাদের সম্পর্কের এই ঠুনকো প্রেমিক প্রেমিকা নাম। আশা করছি তুমি বুঝবে আমাকে। কথাটা শেষ করে নির্ময় গভীরভাবে চুমু খেলো চৈত্রী ধরে রাখা হাতের পিঠে। কেঁপে উঠল চৈত্রী, ঘোর ভাঙল তার। নির্ময়ের কথাগুলোতে এতক্ষণ সে যেন চলে গিয়েছিল কোনো এক ঘোরের মধ্যে। ঘোর ভাঙতেই ছলছল করে উঠল চৈত্রীর চোখ জোড়া। মানুষটা ঠিক কতটা ভালোবাসে ওকে। চৈত্রী আলতোভাবে হাত রাখলো নির্ময়ের দুই বাহুতে। তাকে দাঁড় করিয়েই হামলে পড়ল নির্ময়ের প্রশস্ত মুখে। ফুপিয়ে কেঁদে উঠল সে, নাক টেনে টেনে বলল, আমিও আপনাকে ভালোবাসি নির্মম ভাই, ভীষণ ভালোবাসি। আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, জানেন আপনি? আপনাকে ছাড়া যে আমি ভীষণ অসহায় নির্মম ভাই। আলতো হাসলো নির্ময়। দুই হাত দিয়ে নিজের বুকে সাথে আগলে নিল নিজের প্রিয়তমাকে। শান্ত স্বরে বলল, তুমি আমার সেই কিশোর বয়সের প্রথম অনুভূতি চৈত্র, যা আমি আমার হৃদয়ে গহীনে পুষে রেখেছি পরম যত্নে। এত বছর ধরে নিজের হৃদয়ে তোমার জন্য গড়ে তুলেছি ভালোবাসার পাহাড়। আমাকে ছাড়া তুমি কি করে বাঁচবে? তোমাকে ছাড়া যে তৎক্ষণাৎ মরে যাব আমি চৈত্র। তুমি আমার একান্ত ব্যক্তিগত গর্ধব মহিলা, যাকে ছাড়া আমার চলবে না, একদম চলবে না। চৈত্রী মাথা তুলল নির্ময়ের বুক থেকে। নির্ময়ের চোখে চোখ রেখে বলতে চাইলো কিছু একটা, কিন্তু পারল না। ঠিক তখনই খালেদ সাহেবের কণ্ঠস্বর শোনা গেল। ভয়ঙ্কর কণ্ঠে তিনি বললেন, কে ওখানে? আতকে উঠল চৈত্রী আর নির্ময়। খালেদ সাহেব এই সময় বাইরে কেন? সে কি কিছু বুঝে গেল নাকি? তারা কি তবে ধরা পড়ে গেল? এখন কি হবে? ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল চৈত্রীর। ঢোক গিলে নির্ময়ের হাত টেনে লুকাতে চাইলো আড়ালে। এমনিতেও তারা একটু আড়ালেই ছিল। চৈত্রী নির্ময়ের হাত ধরে প্রচেষ্টায় ছিল আরো আড়ালে লুকানোর, যেখান থেকে খালেদ সাহেবের চোখে পড়বে না তারা। কিন্তু নির্ময় নড়ল না একটুও। সে যেন ধরা পড়তে চাইছে। সে আজ খালেদ সাহেবের হাতে যেন ধরা পড়ে তাকে বোঝাতে চাইছে, আপনার মেয়ের সাথে আমার প্রেম চলছে, যত দ্রুত সম্ভব বিয়েটা দিয়ে দিন শ্বশুর আব্বা। কিন্তু নির্ময়ের ভাগ্যবোধ হয় এবারও সহায় হলো না। প্রাকৃতি এবারও তাকে বউহীনা সিঙ্গেল থাকার অভিশাপ দিল। খালেদ সাহেব তাদের দিকে আসতে গিয়েও ঘুরে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলল চৈত্রী। তবে খানিক সময় বাদেই ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা। খালেদ সাহেব আড়াল থেকে টেনে বের করে আনলেন দুইজন বিস্ময়কর ব্যক্তিকে। চমকে উঠল চৈত্রী আর নির্ময়। বিস্ময়ে যেন থ বনে গেল তারা। বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো একে অপরের দিকে। এ কি দেখছে তারা? সত্যি দেখছে নাকি স্বপ্ন? চোখ দুটো বড় বড় রেখেই অস্ফুট কণ্ঠে চৈত্রী আওড়ালো, চঞ্চল ভাই। একই সাথে নির্ময়ও অস্ফুট স্বরে বলল। চৈত্রী এবং নির্ময়ের অবাকতার মাঝেই সশব্দে একটা থাপ্পড়ের শব্দ হলো। চমকে উঠল তারা দুইজন। বড় বড় চোখে চঞ্চল আর নিহার দিকে তাকাতেই দেখতে পেল চঞ্চলের গালে হাত। এর মানে একটু আগের বিকট শব্দের ঠাস করে থাপ্পড়টা চঞ্চলের গালেই পড়েছে। ভয়ে চৈত্রীর এক হাত তার নিজের গালে চলে গেল অজান্তেই। চঞ্চল দাঁড়িয়ে আছে চুপচাপ। নিহা ভয়ে কেঁপে যাচ্ছে অনাবরত। এখন কি হবে? যা হবার হোক তো। এই মুহূর্তে এসব ভাবলে না দেখলে চলবে না। তাদের ঘরে ঢুকতে হবে, নয়তো এইভাবে চৈত্রী আর নির্ময়কে বাইরে দেখলে এরপরের বিশাল আকারের থাপ্পড়টা তাদের গালেই পড়বে। খালেদ সাহেব নিহা আর চঞ্চলের হাত টেনে এগিয়ে যেতে লাগলেন নির্ময়দের ঘরের দিকে। হয়তো নিহার বাবা মাকে ডাকতে। এই সুযোগই তাদের ঘরের ভিতরে ঢুকে পড়তে হবে। খালেদ সাহেবকে নির্ময়দের ঘরের ভিতরে ঢুকতে দেখেই চৈত্রী দৌড়ে ঢুকে পড়ল নিজেদের ঘরে। নির্ময় বেরিয়েছিল তাদের ঘরের পিছনের দরজা দিয়ে। সে ঘুরে গেল পিছনের দিকে। পিছনের দরজা দিয়েই নিঃশব্দে ঢুকলো তাদের ঘরের ভিতর। এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কি বোঝার জন্য উকি মারল ড্রয়িং রুমে। দেখতে পেল নিহা গালে হাত দিয়ে ফুপিয়ে কাঁদছে। এর মানে এর গালেও একটা পড়েছে। মুনিয়া বেগম আর সুলতান সাহেব দাঁড়িয়ে আছে সামনেই। নির্ময় ধীর পায়ে এগিয়ে গেল সেদিকে। এমন একটা ভাব ধরলো যেন সে কিছুই জানে না, মাত্র ঘুম থেকে উঠে এসেছে সে। হাই তুলতে তুলতে বলল, কি হয়েছে এখানে? আর খালেদ কাকা এত রাতে আমাদের বাসায় যে, কিছু হয়েছে কি? সুলতান সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন নিহার দিকে। থমথমে কণ্ঠে বললেন, ও হয়েছে তো, মুখ পুড়িয়েছে তোমার বোন আমার। কথাটা শেষ করে ড্রয়িং রুমের সোফায় বসে পড়ল সুলতান সাহেব। তার মেয়ে যে এভাবে তার নাম ডুবাবে কখনো ভাবতেই পারেননি তিনি।
দুই ছেলে মেয়েকে ছোটবেলা থেকে বড় আদরে মানুষ করেছে। আজ কিনা তার ছেলে মেয়ে তার ভালোবাসার এই মূল্য দিল, এভাবে মান সম্মান নষ্ট করে। খালেদ সাহেবও বসে আছে থমথমে মুখ নিয়ে। ছেলের এখনো কাণ্ড বড্ড পীড়া দিয়েছে তাকে। ছেলের বিয়ের বয়স হয়েছে, মেয়েও পছন্দ হয়েছে, এ কথা তাকে বললেই তো হতো। সে নিজেই প্রস্তাব পাঠাতো সুলতান সাহেবের কাছে। ছোটবেলা থেকেই তো সে ছেলেকে স্বাধীনতা দিয়েছে প্রচুর, নিজের কোনো বাধ্যবাধকতায় আটকে রাখেননি ছেলেকে। আজ সেই ছেলে কি করলো? রাত বিরাতে মেয়ে নিয়ে বাইরে রং তামাশা শুরু করেছে। লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে তার। চঞ্চল কিভাবে পারলো এমন একটা কাজ করতে? নির্ময় কিঞ্চিত সময় নিয়ে সরু দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো সবাইকে, অতঃপর অবাক হওয়ার ভান ধরে বলল, কি হয়েছে এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। নির্ময়ের কথা শেষ হতেই তেতে উঠলেন মুনিয়া বেগম। নিহার গালে আরেকটা থাপড় বসিয়ে বললেন, রাত বিরাতে তোর বোন বাহিরে পুরুষের সাথে বেলাল্লাপনা করতে গিয়েছিল, এর জন্য এই মেয়েকে পেটে ধরেছিলাম আমি। আমার জন্ম দেওয়ার মেয়ে আমার মুখে আর চুলকানি মেখে দিল। আঁচলে মুখ ঢেকে কেঁদে উঠলেন মুনিয়া বেগম। বললেন, মেয়ের এই অধপতন দেখার আগে আমার মরণ কেন হলো না? এর জন্য এই মেয়েকে জন্ম দিয়েছিলাম আমি। বেশ কিছুক্ষণ অতিবাহিত হলো। এর মধ্যে চৈত্রী আর চামেলি বেগমও এসে পৌঁছেছেন এ ঘরে। মুনিয়া বেগম আঁচলে মুখ চেপে গুনগুনিয়ে কেঁদে যাচ্ছে। সে যে মেয়ের মা। এই পুরুষতান্ত্রিক সমাজে যে পুরুষের দোষ দেখা হয় না। এই সমাজে ভুল বা অন্যায় যেই করুক না কেন, দোষ মেয়েরই হয়। এই যে মুখে চুনকালি পড়লো, এখন এই সমাজ নিহাকেই দোষ দিবে সর্বদা। এই মেয়েকে এখন সে বিয়ে কিভাবে দিবে? কিভাবে এই কলঙ্ক থেকে বাঁচাবে তাকে? চামেলি বেগম বুঝলেন মুনিয়া বেগমের মনের কথা। সেও যে মেয়ের মা, তারও তো একটা মেয়ে আছে। সবাই যার যার মতো থমথমে মুখশ্রীতে এতক্ষণ ধরে মৌনতা পালন করলেও এবার মৌনতা ভাঙলো চামেলি বেগম। বললেন, যদি কিছু মনে না করো, আমি একটা কথা বলতে চাই। খালিদ সাহেব তাকালেন নিজের স্ত্রীর পানে। বললেন, বলো। নড়ে চড়ে বসলেন চামেলি বেগম। বললেন, ছেলে মেয়ে দুটো যখন এত রাতে বাইরে ছিল, অবশ্যই তারা পছন্দ করে দুজন দুজনকে। আমি বলি কি, বিয়ে দিয়ে দাও ওদের। এমনিতেও তো আমরা চঞ্চলের জন্য মেয়ে খুঁজছিলাম। নেহাও ভালো মেয়ে, ছোটবেলা থেকে দেখে আসছি ওকে। আমার ছেলের জন্য ওর থেকে ভালো মেয়ে হবে না আর। সুলতান সাহেব আর মুনিয়া বেগম চমকে উঠলেন। মুনিয়া বেগমের কান্না থেমে গেল মুহূর্তেই। এতক্ষণে যেন একটু স্বস্তি পেল সে। চঞ্চল ছেলেটা খারাপ নয়, তার সাথে মেয়ের বিয়ে হলে খারাপ হবে না। খালেদ সাহেব কিঞ্চিত সময় নিয়ে ভাবলেন, অতঃপর সুলতান সাহেবের দিকে তাকিয়ে বললেন, বিষয়টা খারাপ হয় না? ছেলে মেয়ে ভুল একটা করে ফেলেছে, এখন তাদের ভুলের সংশোধনের দায়িত্ব তো আমাদেরই। আমি সরাসরি আপনার মেয়েকে নিজের পুত্রবধূ করে নেওয়ার প্রস্তাব দিচ্ছি সুলতান ভাই। সুলতান সাহেব মানলেন খালেদ সাহেবের প্রস্তাব। আমতা আমতা করে বলতে চাইলেন কিছু একটা, তবে বলতে পারছিলেন না ইতস্তত বোধে। খালেদ সাহেব বোধহয় বুঝলেন সুলতান সাহেব কি বলতে চাইছেন। সে অভয় দিয়ে বললেন, আপনি চিন্তা করবেন না সুলতান ভাই, আপনার মেয়ে এখন আমারও মেয়ে। আমি কোনোভাবেই আমার মেয়েকে সম্মানহানি হতে দেব না। আপনি নিশ্চিন্তে থাকুন, আজ রাতের ব্যাপারটা এই চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কাল থেকে প্রস্তাবের মধ্যে দুই পরিবারের সম্মতিতে আমার ছেলে আর আপনার মেয়ের বিয়ের সব কাজ হবে। বাইরের দুনিয়ার সবাই জানবে পারিবারিকভাবেই সব হচ্ছে। সুলতান সাহেব আর মুনিয়া বেগম কৃতজ্ঞ হলেন। চঞ্চল আর নিহার চোখ জোড়াও আনন্দে চকচক করে উঠল। এত সহজে যে সবটা ঠিক হবে ভাবতেই পারেনি তারা। তারা ভেবেছিল হয়তো আজই তাদের আলাদা করে দেওয়া হবে, কেউ মেনে নিবে না তাদের। যাক, যা হয়েছে ভালোই হয়েছে। চঞ্চল গালে থাপ্পড়ের 5 আঙুলের দাগ নিয়ে মৃদু হেসে তাকালো নিহার দিকে। নিহা আগে থেকেই তাকিয়েছিল তার দিকে। চঞ্চল ইশারায় নিহাকে বলল, এবার তুমি আমার হবে, আমার বউ হবে। নিহা লজ্জা পেল কিছুটা, লজ্জায় মাথা নুইয়ে ফেললো। তবে তার গালের অবস্থাটা আরেকটু করুণ। তার ফর্সা দুই গালেই জলজল করছে থাপ্পড়ের লাল দাগ, তবুও ঠোঁটে লেগে আছে তার প্রশান্তির হাসি। যাক, অবশেষে সে তার প্রিয় পুরুষকে নিজের করে পাবে। তার অর্ধাঙ্গিনী রূপে নিজেকে সাজিয়ে তুলবে সে। নিহার চিত্ত উৎফুল্ল হলো। সবার বার্তা আদান প্রদান এবং ভাবনা চিন্তার মাঝেই নির্ময় এগিয়ে গেল চৈত্রীর দিকে। চৈত্রী এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে। নির্ময় দাঁড়ালো চৈত্রীর পাশে, একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, আজ এদের জায়গায় আমাদের বিয়েটাও হতে পারতো। শুধু শ্বশুর আব্বার দৃষ্টির দোষে আজ আমাদের বিয়েটা হলো না। চৈত্রী সরু দৃষ্টিতে তাকালো নির্ময়ের পানে, বোঝার চেষ্টা করলো নির্ময়ের কথা। নির্ময় বুঝলো এ দৃষ্টির মানে। আগের মতোই ফিসফিসিয়ে বলল, শ্বশুর আব্বা শুধু ওদের না দেখে আমাদের দেখলেও হতো। 2-4টা চড় থাপ্পড় খেয়ে হলেও আজ আমাদের বিয়েটাই হতো। কিন্তু আফসোস, শ্বশুর আব্বা ঠিক পয়েন্টে এসেও হঠাৎ ঘুরে গেল। আর তার চোখে আমরা না
করলো নিহা আপু আর চঞ্চল ভাই। চৈত্রী তাদের দাঁত চাপলো, কণ্ঠ খাদে নামিয়ে বলল, এতই যখন বিয়ে করার শখ, তাহলে এখন সবার সামনেই বলে ফেলুন বিয়ের কথা। দেখবেন চঞ্চল ভাই আর নেহা আপুর সাথে আমাদের বিয়েটাও দিয়ে দিবে দুই পরিবার। নির্ময় যেন আশার আলো খুঁজে পেল, ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, কথাটা খারাপ বলনি, একবার বলে দেখি, ভাগ্য সহায় হলেও হতে পারে। কথাটা শেষ করে এই বাবা মায়ের দিকে পা বাড়ালো নির্ময়। আটকে উঠল চৈত্রী, হুড়মুড়িয়ে টেনে ধরলো নির্ময়ের শরীরের আবৃত ছাইরঙা টি শার্টের একাংশ। ভয়ার্ত কণ্ঠে বলল, কি করছেন কি আপনি? কি সত্যি সবার সামনে এখন বিয়ের কথা বলবেন নাকি? নির্ময় নির্বিকার ভঙ্গিতেই উত্তর দিয়ে বলল, হ্যাঁ, বিয়ে ছাড়া আর থাকা যাচ্ছে না, বউ ছাড়া একটুও চলছে না আমার। অন্তত রাতে শান্তিতে ঘুমানোর জন্য হলেও আমার একটা বউ চাই। কান গরম হয়ে উঠল চৈত্রীর। এই লোকের মুখে যেন কোনো কথা আটকায় না। চৈত্রী একটা কথা বেশ ভালো বুঝতে পারছে যে এই লোকের সাথে বিয়ে হলে যখন তখন এর লজ্জাজনক কথায় হার্ট অ্যাটাক করে অক্কা পেতে পারে সে। আচ্ছা, এই লোক এত লজ্জাহীন টোটকাটা কিভাবে হলো? আগে তো ঠিকঠাক ছিল। ঢাকায় গিয়ে কি লজ্জা কমানোর জন্য ডাক্তার দেখিয়ে কোনো ওষুধ খেয়েছে নাকি? ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো চৈত্রী, বলল, আপনার মতো বিয়ে পাগল ছেলে আমি বাপের জন্মও দেখিনি নির্ময় ভাই। দুষ্টু হাসলো নির্ময়, বলল, দেখোনি তো দেখে রাখো, বুড়ো হয়ে নাতিপুতিদের গল্প শুনিও যে তোমার বর একটা বিয়ে পাগলা ছিল, যে তোমাকে বিয়ে করার জন্য ছাত্র জীবনেই পাগল হয়ে গিয়েছিল। সময় গড়িয়েছে কিছুটা, দিন দুয়েকের মতো কেটে গেছে যেন চোখের পলকেই। সারা বাড়িতে বিয়ের ধুম লেগেছে। চারিদিকে আত্মীয় স্বজনের সমাগম। লাল নীল সবুজ মরিচ বাতির ঝেঁকেমেকি আলোয় মুখরিত হয়েছে চারিদিক। চঞ্চলের ছুটি নেই বেশি দিন, তাই দ্রুতই বিয়ের আয়োজন করতে হচ্ছে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ জানে না সেদিন রাতের ঘটনা। সবাইকে বলা হয়েছে বিয়েটা পারিবারিকভাবেই হচ্ছে। নিয়ম মোতাবেক আজ চঞ্চল আর নেহার গায়ে হলুদ। পাশাপাশি বাড়ি হওয়ায় একসাথেই দুজনের গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। উঠোনের মাঝে স্টেজ সাজানো হয়েছে তাদের, একপাশে আবার কালকের অনুষ্ঠানের জন্য প্যান্ডেল করা হয়েছে। উৎসব মুখর পরিবেশ চারদিকে। নির্ময়ের সাথে চৈত্রীর তেমন দেখা হয়নি এই 2 দিনে। বিয়ের বিভিন্ন কাজে ভীষণভাবে ব্যস্ত সময় পার করছে সে। নির্ময়ের অবস্থাও তাই। একটা মাত্র বোন তার, আয়োজনের কমতি রাখতে চাচ্ছে না কেউই। এই 2 দিনে সে যেন বসার জন্য একটু ফুরসত পর্যন্ত পায়নি। আর তো চৈত্রীর সাথে দেখা। সন্ধ্যা গড়িয়েছে, একটু পরই শুরু হবে গায়ে হলুদের অনুষ্ঠান। চৈত্রী নিজের রুমে সাজতে ব্যস্ত। অবশ্য সে একা নয়, তার রুমে আজ তাদের কাজিন মহলের সব মেয়েরাই প্রায় উপস্থিত। সবাই ব্যস্ত নিজেদের সাজে। মোটামুটি সব মেয়েরাই শাড়ি পরেছে, আজ শুধুমাত্র 2-1 বাদে। চৈত্রীও শাড়ি পরেছে। কাঁচা হলুদ রঙের একটা শাড়ি জড়িয়েছে তার শ্যামবর্ণা অঙ্গে, সাথে সেজেছেও বেশ। মুখে ভারী কোনো মেকআপের প্রলেপ না থাকলেও চোখে কাজল টেনেছে মোটা করে। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, কানে 2 ফুলের কানের দুল, সেই সাথে গলায়ও শোভা পাচ্ছে এক টুকরো হালকা পাতলা ফুলের নেকলেস। চুলগুলো উপরে তুলে খোপা করে তাতে আবার সুগন্ধি বেশি ফুলের গাছরা দ্বারা সাজিয়েছে। শাড়িটা প্রথমে বাঙালি ধাঁচে পরলেও পরে আবার কুচি দিয়ে পরেছে। বাঙালি ধাঁচে শাড়ি পরলে কোমরের কিছু অংশ যে দৃশ্যমান, তা শাড়িটা সেভাবে পরেই বুঝেছিল মেয়েটা। তাই তো দ্রুত আবার শাড়ি বদলে কুচি দিয়ে পড়েছে। একটা মাত্র ভাই চৈত্রীর। এই ভাইয়ের বিয়ে নিয়ে কত শত স্বপ্ন দেখেছে সে। ভাইয়ের বিয়েতে কি করবে কি পরবে সবটাই অনেক আগে থেকেই ভেবে রেখেছিল সে। সেই অনুপাতেই আজ তার সাজগোজ। চৈত্রীর সাজের মাঝেই সে রুমে আসেন চামেলি বেগম। হলুদ রঙের একটা শাড়ি জড়ানো তার অঙ্গে, আঁচলটা নিয়ে আবার মাথা ঢেকে রাখা তার। গায়ে হালকা পাতলা গহনাও চড়িয়েছে আজ একমাত্র ছেলের বিয়ে উপলক্ষে। সবাইকে তাড়া দিয়ে তিনি বলেন, এই তোদের এখনো হয়নি? সেই সকাল থেকে সাজতে বসেছিস। কথাটুকু শেষ করেই সে ফিরলেন চৈত্রীর দিকে। চৈত্রীর সাজগোজ তখন প্রায় শেষ পর্যায়ে। হাত দুটোতে শুধুমাত্র 2 মুঠো চুড়ি পরা বাকি তার তখন। চামেলি বেগম হেঁটে গেলেন মেয়ের দিকে, চৈত্রীর গালে হাত রেখে বললেন, বাহ, কি সুন্দর লাগছে আজ আমার মেয়েকে। এক গাল হাসলো চৈত্রী, মায়ের দিকে তাকিয়ে বলল, তোমাকে ভীষণ সুন্দর লাগছে মা। চামেলি বেগম হাত বাড়িয়ে নিজ হাতে হলদে রঙের 2 মুঠো চুড়ি পরিয়ে দেন চৈত্রীর 2 হাতে। ড্রেসিং টেবিল থেকে কাজলটা তুলে তা থেকে একটুখানি কৃষ্ণ কালো কালি নিয়ে লেপটে দেন মেয়ের চুলের ভাঁজে। মেয়ের কপালে একটু চুমু খেয়ে বলেন, কারো নজর না লাগুক আমার মেয়ের দিকে। প্রত্যুত্তরে কিছুই বলল না চৈত্রী, হাসলো শুধু একটু। চামেলি বেগম তাড়া দিলেন চৈত্রীকে, বললেন, তাড়াতাড়ি চল, তোদের সাজতে সাজতে ওদিকে নিহাকে নিয়ে চলে এসেছে ওরা। চৈত্রী অবাক হলো, অবাক কণ্ঠে বলল, এর মধ্যে নেহা আপুকে নিয়ে এসেছো? হ্যাঁ বলছি কি আর, তাড়াতাড়ি চল।
চৈত্রী দৃষ্টিপাত করলো তার রুমে অবস্থানরত কাজের মহলের পানে। কিছুটা ব্যস্ত কণ্ঠে সে বলল, আমি যাচ্ছি ওই দিকটাই, তোর আয়। কথাটুকু বলেই হন্তদন্ত হয়ে রুম থেকে বেরিয়ে গেল চৈত্রী। লম্বা লম্বা পায়ে উঠোনে যেতেই দৃশ্যমান হলো নিহাকে। কি সুন্দর মেয়েটাকে পুতুলের মতো সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে স্টেজে। মেয়েটা এমনিতেও ফর্সা একটু, চৈত্রীর মতো শ্যামবর্ণা নয়, তাই সাজলে কেমন পুতুল পুতুল লাগে। পুতুল মেয়েটার পাশেই চুপচাপ বসে আছে চঞ্চল। থেকে থেকে কিছু একটা আবার বলছে নিহাকে। নিহা শুধু শুনে যাচ্ছে, বলছে না কিছুই। নিজের ভাই ভাবিকে পর্যবেক্ষণ করার মধ্যেই তার পাশে এসে দাঁড়ালো কেউ। চৈত্রী অনুভব করেছে তার পাশে কারো উপস্থিতি, তবে ফিরে তাকায়নি। শরীরের ঘ্রাণ শুনেই সে বুঝে নিয়েছে এটা তার নির্মম, নির্দয়, নির্ময়। চৈত্রী নির্ময়ের পানে না তাকিয়েই বলল,